সবসময় তো গান দিয়ে ভিডিও শুরু করি। আজকে ভাবলাম প্রেমানন্দ মহারাজজির এই ডায়লগটা দিয়ে ভিডিওটা শুরু করি। তারপরে আমারও কিছু কথা বলার আছে, মানে ডায়লগ দেওয়ার আছে। ডায়লগ ভিডিও শুরুর আগে কিছু ডায়লগ দেওয়ার আছে, যেটা কিনা আমি আমার জীবনে ফলো করি, সেরকমই কিছু বক্তব্য। তো চলো তোমরা দেখো, শোনো। हमको लोग क्या समझते हैं, इसके लिए हम जीते हैं क्या? हमारी क्या समझ, ये बात समझ के जीना चाहिए। अब तुम क्या समझते हो, तुम्हारी समझ है, हम तुम्हारी समझ से थोड़ी जीते हैं, हम अपनी समझ से जीते हैं। हमारी बात समझ रहे हो? हाँ, किसी की समझ के गुलाम नहीं है हम अपनी समझ से, शास्त्र सम्मत समझ से हम आनंद को भोगते हैं। ये जीवन मस्ती के लिए मिला, किसी समझ के लिए नहीं। समझ रहे? এই কথাটা আমার খুব ভালো লেগেছে। এমনি ওনার কথা তো কোনোটাই খারাপ লাগে না, সবই ভালো লাগে, বাট এই সিচুয়েশন পারপাসে ওনার এই কথাটা আমার মনে হলো কোনো গান করার থেকে এই বক্তব্যটা ওনার পেশ করাটা আমার মনের অর্ধেক জিনিস তোমাদের সামনে তুলে ধরাটা হয়ে যাবে এই বক্তব্যটা পেশ করার মাধ্যমে। আর এবার যেটা আমার বক্তব্য, মানে আমার একটা ডায়লগ বললাম না, যেটা আমার এই মুহূর্তে আমি বলবো, যেটা কিনা আমি আমার জীবনে ফলো করি, সেটা হচ্ছে অ্যাজ এ ওমেন আই হেট সাম স্পেসিফিক ওয়ার্ডস অ্যান্ড দোজ আর পারমিশন, অ্যালাউড, অ্যাডজাস্ট, বিহেভ, অ্যাক্ট, নর্মাল। আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি ঠিক কী বলতে চাইছি। যেই কাজটা আমি মনে করি যে হ্যাঁ এটা আমি ঠিক করছি, তখন সেই কাজটা করার জন্য কারো পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করি না। কেউ আমাকে অ্যালাউ করবে, আমি সেই রকম মানে কি বলবো, নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে আমি কোনো দিনই রাজি নই। তারপর হচ্ছে অ্যাডজাস্ট করবো না কেন, জীবনের সব ক্ষেত্রেই অ্যাডজাস্ট করেই চলতে হয়, কিন্তু অ্যাডজাস্ট সেই জায়গাতেই করব, সেই সময়েই করব যেটা কিনা অ্যাপ্রোপ্রিয়েট। ভুলভাল জায়গায় অ্যাডজাস্ট করে নিজেকে দংশন করানোর কোনো মানেই হয় না। বিহেভ, যথেষ্ট পরিমাণে আমি নিজেকে সংযত রেখেই বিহেভ করি। এই বিহেভ কথাটা কেন আমি হেট শব্দের মধ্যে মানে তুলে ধরলাম, সেটা হচ্ছে কেউ আমাকে চাইবে যে আমি এইভাবে বিহেভ করি, আমি ওইভাবে বিহেভ করি, আমি সেইভাবে বিহেভ করব, সেটা আমার পক্ষে পসিবল নয়। আমি যেইভাবে চাইব সিচুয়েশন পারপাস, আমি সেইভাবেই বিহেভ করব। অ্যাক্ট নর্মাল। সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে, অথচ আমাকে নর্মাল থাকতে হবে, এটাতে আমি বিশ্বাসী নই। কারণ আমি আমার ইমোশনসকে ভীষণ পরিমাণে ভ্যালু দিই। আর আমার যখন যেরকমভাবে ভেতরে ঘটনা চলতে থাকে, ভেতরে যা চলতে থাকে, আমি সেটাকে সেইভাবেই এক্সপ্রেস করতে ভালোবাসি। এই কারণেই দেখবে মানুষও বলে আমি নাকি স্থানকালপাত্র দেখি না। আমার প্রয়োজন পড়ে না, যেটা ঠিক সেটা সঠিক সময় বলার মতন ক্ষমতা আমার আছে। আর কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। আমি কোনোদিনও সেটাকে কেয়ার করিনি। বুঝতে পেরেছো যে কে কি ভাবলো, সঠিক কথাটা যদি অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা না থাকে, তাহলে সেটা তাদের প্রবলেম, তাই না? তো চলো তাহলে এবার মূল বক্তব্যে যাই। আমার প্রথম কথা বলে নিই, সেটা হচ্ছে আমি একটা ভিডিওতে সব বলে দেব, আর যদি পরে আবার বলবো যে যদি কিছু বাকি থেকে যায়, আমার ডান হাত বা হাত অজুহাত এরা এসে বাকিটা ক্লিয়ার করে দিয়ে যাবে, সেরকম কোনো লোক আমার পোষা নেই। আমি সেরকম কোনো লোক পুষে রাখিনি যে আমি কোনো কিছু বাকি রেখে যাব আর সেটা সে এসে ক্লিয়ার করে দিয়ে যাবে। তো আমি যদি কোনো কিছু ভুলে যাই, বা কারণ অনেক ঘটনা তো, যদি আমি কোনো কিছু ভুলে যাই, তাহলে আমিই সেটা এসে ক্লিয়ার করে দিয়ে যাব। সে ভিডিওর মাধ্যমে হোক, সে স্ট্রিম লাইভের মাধ্যমে হোক, স্ট্রিম লাইভ আমি একা একা করে করবো, যাই হোক, লাইভের মাধ্যমে হোক, আমি নিজেই ক্লিয়ার করে দেবো। ওই যে বললাম, আমি কোনো সার্ভেন্ট পুষে রাখিনি যে আমার কাজটা আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। আচ্ছা, প্রথমে বলে নিই, আজকে ডাইরেক্ট নাম ধরেই হবে। আজকে ডাইরেক্ট নাম ধরে না বললে পরে আমার হয়তো কোনো না কোনো জায়গা থেকে অসম্পূর্ণতা ফিল করব। আর আমি কি বললাম, আমি নিজেকে স্যাটিসফাই করতে ভীষণ ভালোবাসি, যেটা কিনা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। তো আজকে সবটা ক্লিয়ার করার জন্য অবশ্যই প্রত্যেকের নাম নিয়েই ভিডিও করব, ঠিক আছে? তো প্রথমে বলবো যে মন্দিরা একটা ভিডিও করেছে, 57 মিনিটের একটা ভিডিও করেছে, যেখানে সে থাম্বনেলে কিছু লিখেছে যেটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই। যেটা যা হয়ে গেছে, যে ছাই থেকে উঠে আবার ছায়ের গাদায় মিলে গেছে, একদম বাস্তব সত্যি কথা, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু
টাইটেলে যেটা লেখা ছিল সেটা নিয়ে আমার বলার আছে। টাইটেলে লেখা ছিল যার জন্য আমি সবার কাছে গালি খেয়েছি, যার কাছে সবার কাছে নোংরা কথা শুনেছি, এরকম একটা কথা ছিল। দাঁড়াও, আমি সবচেয়ে বেটার ওই সামথিং বলার থেকে পুরো স্পষ্ট আমি দেখেই নি, মানে যাকে ভালোবেসে সবার কাছে খারাপ হয়েছি সেই বলে বিশ্বাসঘাতক। বাবা, 6 মিনিট 6 ঘন্টায় 31,000 ভিউজ। ভাই ক্যালি আছে আমার। যাই বলো তাই বলো, আমার একটা ক্ষমতা কিন্তু আছে, তাই না? তো যেটাই বলছিলাম, যে টাইটেলে যেটা লিখেছে যে যাকে ভালোবেসে সবার কাছে খারাপ হয়েছি। আচ্ছা, এই যে তুই কথাটা বললি যে আমাকে ভালোবেসে তুই নাকি সবার কাছে খারাপ হয়েছিস, আদৌ কি তাই? সত্যিই কি তাই? তোকে কি আমার সাথে সম্পর্ক রাখার জন্য নতুন করে কেউ কোনো খারাপ কিছু সংযোজন করেছে? করেনি তো। আমি তো শুনিনি যে তোকে নিয়ে কোনো খারাপ কথা যেটা কিনা তুই মানে করিসনি সেটা তোকে বলেছে। তো টাইটেল থেকেই আমি শুরু করে দিলাম। কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কথা, তাই না? তো তুই যেটা লিখেছিস সেটা কতটা ফালতু কথা সেটা তুই যদি জানতিস তাহলে তুই সেটা টাইটেলে লিখতিস না। আসল কথা হচ্ছে, সেটা তুইও নিজের মুখে বহুবার স্বীকার করেছিস, সে অন ক্যামেরাও অফ ক্যামেরাও স্বীকার করেছিস যে সুতোবাদী যেই দিকে যায় টোটাল গ্রুপ তার অপোজিটে চলে যায়। এটা তুই ধর্মেও মানিস, কর্মেও মানিস, সব জায়গাতেই মানিস। বাট আজকের এই জায়গাটায় এই টাইটেল লেখার সময় তোর সেই কথাটা মাথায় ছিল না, ঠিক আছে? তো যাই হোক, তোর অনেক কিছুই মাথায় নেই। আমার যতটুকু মাথায় আছে আমি বলে যাব। তোর যতটুকু মাথায় নেই, তোর সার্ভেন্ট তোর দিদিরা এসে, সার্ভেন্ট তো আমার নেই, তোর দিদিরা এসে ক্লিয়ার করে দিয়ে যাবে বাই স্ট্রিম লাইভ। তো যাই হোক, চল শুরু করি। সেটা হচ্ছে এই যে তুই বললি যে তুই আমাকে ভালোবাসার জন্য সবার কাছে খারাপ হয়েছিস। না, আমার সঙ্গে সম্পর্ক রাখার জন্য তোর 3 বছরের অতীত টেনে সবাই তোকে পুনরায় বলেছে, এছাড়া আর কিছুই না। আমার জন্য তোকে নতুন করে কোনো কথার সম্মুখীন হতে হয়নি, পুরনো কথাই টেনে টেনে এনে তোকে শোনানো হয়েছে। আর তার জন্য আমি তোকে বারংবার বলেছিলাম যে দরকার নেই, তুই আমার সঙ্গ ছেড়ে দে। আমার জন্য তোকে এত কথা শুনতে হচ্ছে তো তুই ছেড়ে দে, আমার দরকার নেই। আমার কারণে তোকে এত কথা শুনতে হচ্ছে, আমার ভালো লাগছে না, আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে, খুব খারাপ লাগছে আমার, তাই না? কিন্তু তুই কি বলেছিলিস, যে যাই বলে বলুক, যে যা করে করুক, কিন্তু আমি তোকে কোনোদিন ছাড়বো না। ওই কথাটা শুনে আমি ভাবছিলাম যে না, সত্যি আমাদের সম্পর্কটা ভস্য থেকে উঠে এসেছে। বললি না বেশি ফাটাতে নেই, আমি কোনো কিছু ফাটাইনি। যেটা আমি ফিল করেছি, ভালোভাবে বলতে গেলে যেটা তোরা ফিল করিয়েছিস আমাকে, আমি সেটাই আমার মুখ থেকে বলেছি। কি ভুল করেছি, কি এক্সট্রা কথা বলেছি আমি তো পরে জানতাম না, আমি জানতাম না যে পরে এরকম একটা কিছু হতে চলেছে। সেই কারণের জন্যই আমি ফাটিয়েছি তোর কথা অনুযায়ী, আর আমার কথা অনুযায়ী যেটা আমি ফিল করেছি সেটা বলেছি, যে সত্যিই ভস্য থেকে উঠে এসেছে। সেই কারণের জন্যই এত মানুষ ওকে 3 বছরের আগের ইতিহাস তুলে এত কথা বলছে, এক্সট্রা অনেক নতুন কথা সংযোজন করেছে, ইনক্লুডিং মি। আমাকে কিন্তু ছেড়ে দেয়নি। এই যে কথাগুলো বললি না, বা টাইটেলে লিখেছিস যে যাকে ভালোবেসে সবার কাছে কথা শুনেছি, তুই একা কথা শুনেছিস? আমাকে কোন সে ছেড়েছে আমাকে? দিন রাত দালাল আর পোষ্য, দিন রাত শুধু এখানেই ক্ষান্ত থাকেনি, আমার সাথে তোর বরের সাথে যুক্ত করে নোংরা কথা, তোর সঙ্গে যেটা হয়নি সেই নোংরা কথা, আমি যেটা কোনোদিন বলিনি সেই নোংরা কথা, সব কিছু বলেছে। তার মানে দাগটা কি শুধু তোর গায়ে লেগেছে? তোর গায়ে তো লাগেনি, শুধু আমার গায়েও লেগেছে। কিন্তু আজকে যখন তুই টাইটেলটা লিখলি, সেটা শুধু তুই নিজের ক্ষেত্রেই শুধু ফলালি, যে তোকে শুনতে হয়েছে, আমাকে তো কিচ্ছু শুনতে হয়নি, তাই না? এই গেল তোর টাইটেলের কথা। তারপরে ভিডিওটা শুরু করে কিছুক্ষণ অ্যাটেম্প নিয়ে, একটা ভাও নিয়ে কিছুক্ষণ চুপ থেকে তারপরে তুই বলা শুরু করলি। প্রথমেই যেটা বললি যে না, আমি কোনো নোংরা রেকর্ডিং, কোনো স্ক্রিনশট, কোনো কিছু এরকম নোংরামো করে ভিডিও করব না, যেটা কিনা ঠাকুরনগরের ভদ্র মহিলা করে। খুব ভালোবাসা। এটা নিয়ে বলার আগেও আমি একটা কথা বলতে চাই। শুরুটা কে করেছিল? ভেতরে যা হয়েছিল, ভেতরে কি হয়েছিল না হয়েছিল,
সেটা তো অবশ্যই আসবো। ও আরও একটা কথা বলিনি, যেটা কিনা আমার প্রথমেই বলা উচিত ছিল। সেটা হচ্ছে বলা শুরু করেছিলাম, বাট ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে গেছি। সেটা হচ্ছে আমার তো আমি যা অর্ধেক বলে যাব, বাদবাকিটা বলার জন্য তো কোনো সার্ভেন্ট রাখিনি। তার জন্য আমি যদি কোনো রকম কোনো কিছু মিস করে যাই, তাহলে এই ভিডিওটা পার্ট 1 পার্ট 2 এরকম করে আসতে পারে, ঠিক আছে? ওই প্রত্যেক দিন একটু একটু করে বলবো না। যেটা আমি ভুলে যাব বা ভিডিও লেন্থ অতিরিক্ত হয়ে গেলে তখন আমাকে থামিয়ে দিতে হবে। কন্টেন্ট হচ্ছে তো, এমন তো না যে তুই মনিটাইজেশন অফ করে তারপরে বলেছিস, তা তো না। মনিটাইজেশন অন রেখে বলেছিস, তার মানে এটা কন্টেন্ট ছিল বা ভিউজ ইনকাম করতে বসেছিস, যাই হোক। তো হ্যাঁ, এটা আমি অর্ধেকটা বলেছিলাম, অর্ধেকটা এখন ক্লিয়ার করে দিলাম যে পার্ট 1 পার্ট 2 বাইস আসতে পারে, পার্ট 4 পর্যন্তও যেতে পারে কারণ আমার আবার কোনো সার্ভেন্ট নেই। আচ্ছা, তারপরে কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, যে নোংরা ঘাটা হচ্ছে ঠাকুরনগরের ভদ্রমহিলার স্বভাব। মানে তুই ঠাকুরনগরের ভদ্রমহিলাও বললি, আবার নোংরা ঘাটি সেটাও বললি, মুখ না পেছন যাই হোক। তারপরে মেন কথা যেটা, সেটা হচ্ছে নোংরা ঘেটেছি। ঠিক কোন নোংরা ঘাটার কথা তুই বললি? কোন নোংরা ঘাটার কথা বললি? মানে ওই তুই যে আমাকে রেকর্ডিংগুলো দিয়েছিলিস, মানে বা তোর কোনো কিছু, তোর রেকর্ডিং যে আমি শুনিয়েছিলাম, সেই নোংরা ঘাটার কথা বললি? বা স্ক্রিনশট তো কোনো কিছু দিইনি, মেসেজের স্ক্রিনশট সেই সব তোরটা কি দিয়েছিলাম? আমার যতদূর মনে পড়ে আমি তোর কোনো স্ক্রিনশট দিইনি। হ্যাঁ বলেছিলাম, বাট দিইনি। তো নোংরামিটা তো তোরই ছিল, এটা মনে হয় তুই ভুলে গেছিস। 3 বছর পার করে এসছিস তো, তার জন্য তুই মনে হয় তুই ওই যে তুলসী তলায় দিয়ে বাতি, বাদ বাকিটা না হয় নাই বললাম, তুই নিজেকে বোধহয় ওটা ভাবা শুরু করে দিয়েছিস। তার জন্য তুই বেমালুম ভুলে গেলি যে সুতপাদি বা ঠাকুরনগরের ভদ্রমহিলা যেই নোংরামিটা ঘেটেছিল, সেই নোংরামিটা আসলেই তুই করেছিলি, সেটা তুই পুরো বেমালুম ভুলে গেলি। আর এই যে প্রথম লাইন দুটোতেই না তুই বুঝিয়ে দিয়ে গেলি এতদিন পর্যন্ত যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইনক্লুডিং দেবশ্রীদি। কেন আজকে দেবশ্রীদি বললাম? কারণ সম্ভ্রম শিক্ষা এই সমস্ত কথা দেখলাম তার লাস্ট ভিডিওতে বলেছে, যেখানে কিনা ওই জয়গুরু জেঠুকে নিয়ে কিছু কথা বলেছে। তো দেবশ্রীদির উদ্দেশ্য আমি আসবো, সেটা আলাদা ভিডিওতে, একটা ভিডিওতে এত কিছু সামাল দিয়ে পারবো না। তো এরা এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতদিন যেই কথা বলে আসছিল, ইনক্লুডিং তোর এখন আদরের কাছের বং ভেন্ডি, যে তোর মারাত্মক অধ্যত্ত, তুই নোংরামি করেছিস, আবার সেটাকে নিয়ে বললে পরে আবার চোখ রাঙাতে আসিস। তুই সেটাকে পুরো প্রুফ করে দিলি যে হ্যাঁ সত্যিই তারা ঠিক কথাই বলেছিল। কেন? কারণ এই যে তুই কথাটা বলি না, যে ওই সমস্ত নোংরামো ঠাকুরনগরের ভদ্রমহিলা দিদি, হ্যাঁ, সে করতে পারে, সে ওই সমস্ত করতে অভ্যস্ত। তুই এটাই বেমালুম ভুলে গেলি যে যেই নোংরামোর কথা তুই বলছিস, সেই নোংরামোটা তুই করে রেখেছিলিস। আর সেই নোংরামোগুলোকে রেকর্ডিংয়ের মাধ্যমে প্রোভাইড করার জন্য তোর হাজব্যান্ড আমাকে প্রভোগ করেছিল, যেখানটায় তুই নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছিলি। তুই তোর হাজব্যান্ডকে একবারও বলতে পারিসনি যে তুমি এই ভিডিওটা ছেড়ো না, কারণ আমি নিজের সাবালিকা যা করেছি, নিজের ইচ্ছায় করেছি, নিজের মর্জিতে করেছি, নিজের জ্ঞানে করেছি, সজ্ঞানে করেছি, তাতে সুতপাদি কোনো রকমভাবে আমাকে প্রশ্রয় দেয়নি, এটা তুই বলতে পারিসনি। অর্থাৎ এটা তোদের মিলিত ভাগাত আমাকে প্রভোগ করার পুরো প্ল্যান ছিল। সুতরাং এই যে যেই তুই নোংরামো ঘাটার কথা বললি, সেই নোংরামোটা তুই করে রেখেছিলি, বুঝতে পেরেছিস? আচ্ছা, যাই হোক, এবার তুই শুরু থেকে শুরু করার জন্য মারুর প্রসঙ্গটা টেনে আনলি। দেখো দর্শক বন্ধুরা, হ্যাঁ, আজকে আমার জন্য এই মারুর প্রসঙ্গ নিয়েও মন্দিরা ম্যাডামকে মুখটা কিন্তু খুলতেই হলো, কারণ বুঝতে পেরেছে সামনে এবার মারু দাঁড়িয়ে নেই, মারু অনুপম দাঁড়িয়ে নেই, সামনে দাঁড়িয়েছে কে? সুতপা, ঠাকুরনগরের ভদ্রমহিলা, যে কিনা একটু এদিকেও যেতে দেবে না, একটু ওদিকেও যেতে দেবে না, একদম সোজাসুজি কথা বলবে। সেই কারণে দিক বিদিক জ্ঞান হারিয়ে ভিডিও করতে বসে পড়েছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ করেছে, ভীষণ পরিমাণে ভালো কাজ করেছে। শুরুটা কে করেছিল মন্দিরা? এই যে ভেতরে যে আমাদের ভাঙন ধরেছিল, সেটা দেখানো কে শুরু করেছিল? ওই বংভেন্ডি সহ বিভিন্ন তোর দর্শক, যারা কিনা তোকে নোংরা কমেন্ট করেছিল আমাকে নিয়ে, তাদেরকে ভালো থেকো, তুমি ভালো থেকো এই কথা বলে আমাদের ফাটলটা পুরো একেবারে তুই সর্বসমক্ষে তুলে ধরেছিলিস। তো শুরুয়াতটা তোর দিক থেকেই করেছিলিস। এই নোংরা খেলাটা, এই যে বললি না একটু একটু করে বলবে, এই নোংরা খেলাটা তুই শুরু করেছিলিস, বুঝলি? তুই যার বিরুদ্ধে কেস করার জন্য
প্রমাণ জোগাড় করছিলিস, ভিডিও রেকর্ড করছিলিস, তুই জোগাড় করিসনি, বাদবাকিরা করে দিয়েছিল। তুই শুধু অর্ডার দিচ্ছিলিস, বুঝতে পেরেছিস? তো যার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার কথা বলছিল, হঠাৎ করে তুই তাকে বোন পাতিয়ে নিলি, আর সেও তোর একেবারে কোলে ওঠার জন্য রেডি হয়ে রয়েছে। ঠিক আছে, তোর নোংরামি শুরুয়াতটা তুই করেছিলিস তোর ওই কমেন্ট বক্সের মাধ্যমে। আমি শুধু একটা ভিডিও করেছিলাম যে মন্দিরার মন তো অনেক বড়, তার জন্য বংভেন্ডির মতন নোংরা মহিলাকেও হয়তো ক্ষমা করে দিয়ে বোন পাতিয়ে নিয়েছে। তখনও আমি মুখ খুলিনি। আস্তে আস্তে দেখলাম তোর মাত্রাটা বেড়েই চলেছে। কিভাবে? ভিডিওর মাধ্যমে তোর মাকে নিয়ে কি বললি, গন্ধ পাচ্ছি না, সন্ধ্যার গন্ধ পাচ্ছি, যেই আসে সেই আমাকে মন্দিরের ঘন্টার মতন বাজিয়ে চলে যায়। একটু একটু করে তুই বলেছিস মন্দিরা, একটু একটু করে আমাকে প্রভোক তুই করেছিস। বাট ভগবানের অশেষ কৃপা যে আমি প্রভোক্ট হইনি। আমি এবার প্রভোক্ট হইনি। আমি ধীরে সুস্থে নিজেকে শান্ত রেখেছি। হ্যাঁ, অবশ্যই ইমোশনালি নিজেকে হোল্ড করে রাখছিলাম যে এরকম এত দূর, আচ্ছা, এই জন্য নিজেকে হোল্ড করে রেখেছিলাম যে দেখি তুই কত দূর বলতে পারিস। এই যে তুই বলছিস না যে একটু একটু করে বলবো, এটা ভেবে দেখ তুই করেছিস। শুধু এইখানেই ক্ষান্ত থাকিস নি, কি বলেছিস, আমার সোনার সংসারে যেন আর কারোর কোনো নজর না লাগে। ডে বাই ডে টাইটেল থাম্বনেলে আমাকে প্রভোক করে চলেছিস। ডে বাই ডে ভিডিওর মধ্যে এমন এমন কথা বলে চলেছিস যেখানে আমাকে প্রভোক করা যায়। নিজের নোংরামোর দিকে একবার তাকা। অন্যকে নোংরা বলার আগে, অন্য কেউ সবাই নোংরা ঘাটে সেটা বলার আগে নিজের দিকে একবার তাকা যে এই নোংরামি করাটা তোর দীর্ঘদিনের অভ্যাস। তুই যে নিজের ফেস ভ্যালুটা বলছিস না, অবশ্যই ব্লগিং করেই তোর ফেস ভ্যালু হয়েছে, কিন্তু তার মধ্যে তোর মায়ের জীবন ইনক্লুড ছিল, তোর বাবার জীবন ইনক্লুড ছিল, আর তোর জীবন তো নেক্সট লেভেলের ইনক্লুড ছিল। সুতরাং তোর ফেস ভ্যালু শুধুমাত্র ব্লগিংয়ের পারপাস হয়নি, আরও বহুত কিছু ইনক্লুড ছিল তার মধ্যে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয় যে নোংরামো প্রতি মুহূর্তে তুই করেছিস। আমি যতটা বলেছি একদম ঠুস ঠাস খোঁচা মেরে নয়। সুতপা যা বলে সবসময় ডাইরেক্ট বলে। প্রথম কথা কি ক্লিয়ার করেছি, নাইটির বিষয়টা শুধু আইওয়াশ, যেটা আমার কাছে গৌণ বিষয়, পুরো একেবারে স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলে গেছি। সেকেন্ড বিষয়কে কি বলেছি, যে আমার সাথে আমি কেন সরে আসলাম, কারণ সবাই বলা বলি করছিল যে তোমার সাথেই কেন এরকম হয়, তুমি কেন বারবার যাও, তুমি কেন বারবার গিয়ে ঠকো। তার জন্য আমি বিষয়টা ক্লিয়ার করেছিলাম যে কেন তোকে 3 নম্বর বার আমি ক্ষমা করেছি। এইবার আসছি নেক্সট টপিকে। প্রথমটা তো বলে দিলি, সেটা নিয়ে বললাম। নেক্সট হচ্ছে তুই নাকি হেসে ফেলেছিস। কোন কথাটা শুনে? আমি তোকে ক্ষমা করেছি সেই কথাটা শুনে। কেন হাসার কি হলো তোর? পাগল টাগল হয়ে গেছিস নাকি স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে? ওই যে বলে বেড়াস না তুই 3 বছর আগে তুই অসুস্থ ছিলিস, তার জন্য ওই সমস্ত কর্মকাণ্ড করে বেরিয়েছিস, নাকি সেই অসুস্থতার মধ্যে এই বিষয়গুলো তুই গুলে খেয়েছিস যে কে কাকে কি করেছিল না করেছিল? প্রথম কথা, তুই আমাকে দিয়ে সমস্তটা বলিয়েছিস, তোর হাজব্যান্ডের নামে, তোর গোটা গোষ্ঠীর নামে বলিয়েছিস, সেটা সবাই জানে, তুই নিজেও স্বীকার করেছিস, তুই নিজেও বলেছিস। ঠিক আছে, পরে আবার বলেছিস সব মিথ্যে কথা বলেছিস। আমি কোনোদিনও বিশ্বাস করি না তুই মিথ্যে কথা বলেছিস, তুই সব সত্যি কথা বলিয়েছিস আমাকে দিয়ে। তারপর এই বিষয়টা যখন হয়ে গেল, যখন তোরা আবার পুনর্মিলন ঘটে গেল, আমি পুরো চুপচাপ। দার্জিলিংয়ে গেলি, রিলস বানালি, কত কি করলি, আমি পুরো চুপ, কোনো কিচ্ছু না তোদের ভিডিও দেখেছি না তোদের নিয়ে ভিডিও করেছি। তারপরে যখন তোদের নিয়ে সমালোচনা শুরু হলো, এক্সেপ্ট মি, আমি বাদ দিয়ে, তার মধ্যে ফার্স্ট কে ছিল? জাসিমা। সে সবার প্রথমে তোদেরকে নিয়ে নোংরা ভিডিও করেছিল বলে তোর কথা, তার জন্যই তোরা একটা কমিউনিটি পোস্ট দিস যে সমস্ত কিছু উকিলের হাতে তুলে দিলাম, বাদ বাকিটা উনি দেখে নেবে। এই কথা শোনা মাত্র, এই কমিউনিটি পোস্ট আসা মাত্র মি শিল্পী আমাকে ফোন করে, যখন আমি বনগা কোর্টে ছিলাম অলরেডি, যে কার নামে করলো, কি করলো, কেন করলো, হেনা তেনা। বাড়ি এসে আমি তোকে ফোন করি, তখনও তুই আমার ওই নাম্বারটা ব্লক করিসনি, বা যেই হোক তোর নাম্বার থেকে, তোর ফোন থেকে আমার নাম্বার ব্লক করেছে, সেটা তখনও করে উঠতে পারিনি। তখন আমি তোকে বললাম তুই কি আমার নামে কেস করেছিস? তখন তুই কি বললি, তোর নামে আমি কেস করবো? মাথা খারাপ, আমার মেয়ের দিব্যি, তোর নামে কেস করিনি। তারপরে কি কথা হলো, ভালো আছিস, এইটুকু কথা বলে রেখে দিলাম। তারপরেই হঠাৎ করে তোর বর একটা ভিডিও করলো, যেখানে কিনা আমাকে মানে ট্রিমান্ডাসভাবে প্রভোক করেছে, যাচ্ছেতাইভাবে আমাকে প্রভোক করেছে। তারপরে গিয়ে অটোমেটিক্যালি আমি প্রভোক্ট হয়ে গিয়ে যেই কাজগুলো করেছি সেই কাজগুলো গোটা সবাই জানে,
সেই ভিডিওগুলো আমি প্রাইভেটও করে দিয়েছি, কিছু রেকর্ডিং ছেড়েছিলাম, যেগুলো কিনা অবশ্যই তোর ছিল, এমন না আমি কোনো কিছু বানিয়ে বানিয়ে করেছি। তো সেইগুলো করার পরে তোরা ডাইরেক্ট কি করলি, তোরা ডাইরেক্ট কোর্টে চলে গেলি, মানে কেস এফআইআর করলি আমার নামে থ্রু লয়ার, মানে ডাইরেক্ট থানা থেকে নেয়নি, লয়ারের মাধ্যমে এফআইআর করেছিলি, ঠিক তো? ঠিক বলছি তো? ক্ষমা করার প্রশ্ন কোথায় আসলো তাহলে? কিরে, এই যে তুই বললি যে তুই আমাকে ক্ষমা করেছিস, ক্ষমা করার প্রশ্ন কোথায় আসলো? তোরা তো স্টেপ নিয়েছিলি, হ্যাঁ? কি এইটুকু মাথায় কি ব্রেন নেই নাকি? কন্টেন্ট 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 এই জ্বালায় সমস্ত কিছু ব্রেন থেকে আউটই করে দিয়েছিস। তোরা তো থানায় দৌড় করাবি বলে রীতিমতন স্টেপ নিয়ে নিয়েছিলি। আমি বিষয়টা আগে খোঁচা মারতেই তুই সমস্ত কিছু দিয়ে দিলি, তারপরে গিয়ে আমি জামিন নিয়ে আসলাম, বেল নিয়ে আসলাম, ঠিক আছে? তারপরে গিয়ে কি হলো? তারপরে গিয়ে আমি ভিডিও করা শুরু করলাম। তোকে কে বললো? এই যে তুই বললি যে তোকে নিয়ে আমি ভিডিও করতে পারছিলাম না কারণ থানা পুলিশ হয়েছিল, তোকে কে বললো? বললাম না, স্মৃতি শক্তি সম্পূর্ণ তোর ভ্রষ্ট হয়ে গেছে। তোকে নিয়ে দিব্য আমি ভিডিও করছিলাম, দিব্য ভিডিও করছিলাম, যা দেখে আয়। হয়তো সেই ভিডিওগুলো এখন প্রাইভেট করে দিয়েছি, ভালোবাসিনি তো, যা ভালোবাসার কথায় আগুন। তো হ্যাঁ, তো জামিন নিয়ে আসলাম, তারপরেও আমি তোকে নিয়ে ভিডিও করছিলাম, তারপরেও কন্টিনিউ ভিডিও করছিলাম। আর তারপরে তোরা কি করলি? তারপরে গেলি সঙ্গীতা ম্যাডামের কাছে, নানাভাবে আমাকে জেরবার করার একটা উপায় ছাড়িসনি, একটা সুযোগ ছাড়িসনি, ইভেন সুযোগের মিসইউজ পর্যন্ত করেছিস। কোন মুখে বলছিস বসে বসে? কোন মুখে বলছিস যে তুই আমাকে ক্ষমা করেছিস? কোন মুখটা দিয়ে বলছিস? লজ্জা বলতে তো কিচ্ছু নেই রে তোর, বলতে বাধ্য হচ্ছি। যাকে এত দৌড় করালি, যাকে সর্বনাশ করার জন্য, যা সর্বনাশ করার জন্য শেষ পর্যন্ত উঠে পড়ে লেগেছিলিস, হ্যাঁ, তাকে তুই ক্ষমা করেছিস? তোর লজ্জা বলে কিচ্ছু নেই? কিচ্ছু নেই না? ভেবেছিলিস যে এই তো সুতোবাদী তো জানতে পেরে গেছে যে আমরা সুতোবাদীর পিছনে কত কলকবজা নেড়েছি, আসছি, সেই বিষয়েও আসবো, হ্যাঁ? এইবার তো সুতোবাদী তেরে ফুড়ে ভিডিও করবে, সুতোবাদী যে পুরো শান্ত হয়ে যাবে সেটা তোরা ভাবতেও পারিসনি, কল্পনাও করতে পারিসনি সুতোবাদী শান্ত হয়ে যাবে। দেখ, আজকে চারিদিকটা একটুখানি তাকিয়ে দেখ। মুন্দির একটা ভিডিও দেখলাম যেখানটায় মুন্দি বলেছে যে সুতপা তো বরাবর সবার কাছে খারাপ ছিলই, কিন্তু তার মাঝখান দিয়ে ম্যান্ডি যে সবার কাছে, সবার ম্যান্ডির আসল রূপটা যে সবার সামনে উঠে এসেছে, এটা একটু হলেও সুতপার জিত। ইয়েস, এটাই হচ্ছে সত্যের জিত, এটা সুতপার জিত না, এটা সত্যের জিত, সত্যের জয়। যে তোর যে এই ইনোসেন্ট ফেসটার পেছনে কি ভয়ানক একটা মন মানসিকতা লুকিয়ে আছে, এটা আজকে আমি তোর হয়ে কথা বললেও মানুষ বুঝতে পারছে, আমি তোর বিরুদ্ধে গিয়ে কথা বললেও মানুষ বুঝতে পারছে। তাকিয়ে দেখ চারিদিকটা, বুঝলি? তাকিয়ে দেখ, তুই আমাকে ক্ষমা করেছিস কোন মুখ থেকে? যেই মুখ থেকে ভাত খাস সেই মুখ থেকেই তো কথা বলছিস, নাকি যেই মুখ থেকে অন্য কিছু করিস সেই মুখ থেকে কথাটা বললি যে তুই আমাকে ক্ষমা করেছিস? কোর্ট কেস করে শান্ত হসনি তোরা। সঙ্গীতা ম্যাডামকে হাতে নিয়ে স্ট্রিম লাইভ করে উনি বলছেন যে আমার বেল উইথড্র করে নেবে, আমাকে শাস্তি দেবে, পক্সো কেসে ফাঁসাবে, পক্সো না পক্সো, হ্যাঁ পক্সো, পক্সো কেসে ফাঁসাবে, সেখানে তোর মেয়েকে ইনক্লুড করা হলো। তুই আমাকে ক্ষমা করেছিস? বলছি কি আমি তো এখান থেকে কিছু করতে পারবো না? তুই নিজের গালে নিজে দুটো চড় মেরে নিস। যে তুই যে বললি না যে আমি ক্ষমা করেছি, নিজের গালে দুটো চড় নিজে মেরে নিস। নিজেদের চালে ফেসে গিয়ে তারপরে আমার সাথে সমঝোতা করতে এসেছিলি, নিজেদের চালে, কারণ তোরা ভালো মতন জানতিস, আর সেই প্রুফগুলো গ্রুপের কথোপকথনে রয়ে গেছে, যে তোরা ভালো মতন জানতিস যে আমি তোদের মেয়ে, তোদের সন্তানকে নিয়ে, তার নামটা এখানে তুলছি না, তোদের সন্তানকে নিয়ে একটা বাজে মন্তব্য, একটা বাজে খারাপ চেয়ে তার একটা কোনো কথা কোনোদিনও বলিনি। আর সেই পথে তোরা হেঁটেছিলিস। কি করেছিলিস? এসডিপিও অফিসে গিয়ে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি জমা দিয়েছিস, যেটা কিনা বুমেরাং হয়ে তোদের দিকেই আসতে চলেছিল, আর সেটা তোরা বুঝতে পেরে গেছিলিস। সেই কারণে সমঝোতার রাস্তায় হেঁটেছিলি। কি করে? আমাকে বাড়িতে ডাকিয়ে খাসির লাল লাল ঝোল খাইয়ে। এখানেও গল্প আছে, এখানেও গল্প আছে। আমার কাছের মানুষটার সাথে আমার এমনি এমনি সম্পর্ক নষ্ট হয়নি, যে কিনা আপদে বিপদে সব সময় লিগাল ওয়েতে, লিগালভাবে আমার পাশে ছিল। তার সঙ্গে তোর কারণে আমার সম্পর্ক নষ্ট হয়েছে, তোর কারণে। আমি তাকে বলেছিলাম যে তোরা আমাকে এরকম অফার করছিস তোদের বাড়িতে যাওয়ার জন্য। সে আমাকে বলেছিল মিটমাট করে নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের বাড়িতে যাবেন না,
ওদের বাড়িতে যাবেন না, দরকার পড়লে আপনাদের বাড়িতে ডাকুন, দরকার পড়লে অন্য কোথাও দেখা করুন, ওদের বাড়িতে যাবেন না। আমাকে বারবার বারণ করেছিল, বারবার। শুধুমাত্র তোদের কারণে তোদের নোংরামির কারণে আমার ওই মহিলার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়। বুঝতে পেরেছিস যে আমাকে এত ভালোবেসেছিল, শুধুমাত্র তোদের কারণে, তোদের ফাঁদে পা দেওয়ার কারণে। তো যাই হোক, যেখানটায় গল্প আছে বললাম সেখান থেকে আবার শুরু করি। তোরা পুরোপুরি বুঝতে পেরে গেছিলিস যে বাচ্চাটার বিষয়টা নিয়ে যখনই বিষয়টা আসবে তখন সুতোপাদি ক্লিন চিট নিয়ে বেরিয়ে যাবে। কারণ সুতোপাদির একটা ভিডিও আমরা দেখাতে পারবো না যেখানে সুতোপাদি আমাদের সন্তানকে নিয়ে একটা খারাপ মন্তব্য করেছে। বাদ বাকি সম্পূর্ণটা তোরাই ফাস্তি। কেন? কারণ তোরাই নোংরামিটা সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছিলি, তোরাই নোংরামিটা তোদের উছলিয়ে কেউ কমতি না। তুই তোর স্বামীকে নিয়ে বলেছিস, তোর স্বামী তোকে নিয়ে বলেছে, তুই তোর স্বামীকে নিয়ে বলেছিস, তোর স্বামী আবার তোকে নিয়ে বলেছে। কন্টিনিউ চলেছে এই পালা। আর আমি দোষের কাঠগড়ায় দাঁড়াবো? ভাবলি কি করে? এটা তোরা পুরোটা বুঝতে পেরেছিস? সেটা তোরা বুঝতে পেরে তারপরে গিয়ে সমঝোতার রাস্তায় হেঁটেছিস। আমি বারবার বলেছিলাম, ভায়া ছিল কে? সুজাতাদি মাধ্যম ছিল। সুজাতাদিকে আমি বলেছি, সুজাতাদি আমার উকিল কিন্তু এরকম উকিল না, আমার খুব ক্লোজ ছিল, বলছে বারবার যে ওদের বাড়ি যাওয়াটা কিন্তু ঠিক হবে না। সুজাতাদি কি করলো? সোমনাথকে ফোন করলো। সোমনাথ অভয়দান করলো যে দরকার পড়ে সুতোবাদিকে বলবেন বা বলবে স্থানীয় থানায় জানিয়ে আসতে, আমাদের বাড়িতেই আসতে রবিবার সন্ধ্যার পরে, যাতে কেউ টের না পায়, কেউ বুঝতে না পারে। হ্যাঁ, কেউ বুঝতে না পারে। ক্ষমা তুই আমাকে করেছিলিস। কেন সরি বলেছিলাম জানিস তো? মনুষ্যত্বের খাতিরে, যেটা তোর মধ্যে নেই। আর জড়িয়ে আমি ধরিনি, এই জড়িয়ে ধরাধরি আমার দ্বারা প্রথমে হয় না, তোর দ্বারা হয়, সেটা সব গোটা ওয়াইটি জানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এখানে আজকে কাউকে কিছু প্রুফ করতে আসিনি, আমি জাস্ট আমার কথা বলতে এসেছি। যে বিশ্বাস করবে ভালো, না করলেও ভালো, আমার কোনো কিছু যায় আসে না তাতে। ঠিক আছে? জড়িয়ে তুই ধরেছিলিস, মনুষ্যত্বের খাতিরে আমি তোকে সরি বলেছিলাম। কে চায় একটা জ্বালাতন টানতে, একটা কেস কামারি টানতে, তাই না? সেটা তোদের ক্ষেত্রে তো সেটা উল্টো হতো, যে তোরা আমাকে ফাঁসানোর জন্য প্রথমে আমাকে দিয়ে ভিডিও করিয়েছিস, তারপরে আমাকে প্রভোগ করেছিস, তারপর আমার বিরুদ্ধে কেস করেছিস, তারপরে সেটাতেও শান্ত হসনি, তারপরে এবার বাচ্চাকে নিয়ে টানাটানি বাদিয়েছিলিস। কারা ফাঁসতো রে? তোরা ফাঁসতি। বুঝতে পেরেছিস তো? সরি, জাস্ট মনুষ্যত্বের খাতিরে বলেছিলাম, আর কিচ্ছু না। আর ক্ষমা করার প্রশ্ন? তুইও কেউ না, আমিও কেউ না। জাস্ট ওই সিচুয়েশনটাকে মানিয়ে নিয়ে যে আবার পুনরায় তোদের সাথে আমি মিশেছি, সেই কথাটা বলেছি। এটা গেল ফার্স্ট টাইম ক্ষমার কথা। সেকেন্ড টাইম হচ্ছে তুই নিজের মুখেই বলেছিস মারিয়ার পর্ব। এইবার আসবে মারুর পর্ব বা মারিয়ার পর্ব। মারিয়ার পর্বটা শুরু কোথার থেকে হলো? তুই বললি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিস। জাস্ট হাস্যকর। তুই দাঁড়িয়ে বিয়ে দিয়েছিস? তুই তো কন্টেন্টের জন্য গেছিলিস বে, তুই তো ভিউজের জন্য গেছিলিস। দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলাম আমি, যে কিনা একটা ফটো পর্যন্ত আজ পর্যন্ত ছাড়িনি। যেই আমার ফোন থেকে ফটো তুলে দিয়েছিলাম, কারণ আমার ফোনে ফটো ভালো আসতো, আমার ফোন থেকে ফটো তুলে দিয়েছি, আমি ভিডিও করে দিয়েছি। আমি একটা ভিডিও করিনি, আমি একটা আজ পর্যন্ত কোনো ক্লুও ছাড়িনি। তাহলে নিঃস্বার্থে যদি কেউ কিছু করে থাকে মারুর জন্য, সেটা আমি করেছি, তুই করিসনি। তুই রীতিমতন ডবল ভিউজ কামিয়েছিস। একটু লজ্জা রাখ নিজের শরীরে, মনে একটু লজ্জা রাখ, কাজে দেবে। বুঝতে পেরেছিস? তুই দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিস। লজ্জা করলো না এটা বলার আগেও? মুখ না পেছন? ভাবলি না একবারও সুতোবাদি দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে? ওটা কি বিয়ে ছিল? তুই যেটা দিয়েছিস ওটা কি সামাজিক বিয়ে ছিল? না, কোনো পুরোহিত নেই, নাপিত নেই, কিচ্ছু নেই, কোনো মানামান্তি নেই, যা সিঁদুর দান, আর কিচ্ছু ছিল না। ওটা নিয়েও প্রচুর কন্টেন্ট হয়েছে, এক্সেপ্ট মি, আমি বাদ দিয়ে সবাই কন্টেন্ট করেছে ওটা নিয়ে। হ্যাঁ, তুই বিয়ে দিয়েছিস, ওটা কি বিয়ে ছিল? মারুকে নিয়ে বলছি, একটু জল খেয়ে নি। বোতলটা নিয়েই এসে বসলাম, কারণ অনেক কিছু বলার আছে তো, গলা বারবার শুকিয়েও যেতে পারে। হ্যাঁ, তো কি বললি? প্রথম কথাটা কি বললি? মারিয়ার রানাঘাটে আসার বিষয়টা নিয়ে। এতদিন তো ক্লিয়ার করিসনি রে। হঠাৎ করে এমন কি হলো যে তোকে অল টোটাল ক্লিয়ার করতে বসতে হলো? কি হলো? কারণ তুইও জানিস সামনে যেই মানুষটা দাঁড়িয়ে আছে সেই মানুষটা সৎ, সেই মানুষটা অনেস্ট, তাই না? আসছি তো। রানাঘাটে যাওয়ার বিষয়টা তোরই ছিল, কারণ মারুকে তুই কিছুতেই আর কি করতে পারছিলিস না। প্রচণ্ড কান্নাকাটি করছিলিস, হ্যানা করছিলিস, তেনা করছিলিস, খুব মানে ছটফট করছিলিস। হ্যাঁ,
কিন্তু তোর বর কিছুতেই মেনে নিচ্ছিল না। তারপরে তোকে যেহেতু খুব ভালোবাসে সেই কারণের জন্য তোর বোনকেও সে মেনে নেয়, তাই তো? এটা তো বহু আগে প্ল্যান করা ছিল রে, যে মারু বিয়ের পরে রানাঘাটে আসবে, আলাদা জমি কিনবে, তোরা একসাথে থাকবি। এটা তো বহু আগে প্ল্যান করা ছিল। মাঝখান থেকে একটা প্ল্যান ভেস্তে গেছে, সেটা তোর আলাদা করে যেটা প্ল্যান ছিল সেটা শুধু ভেস্তে গেছে। বাদ বাকি তো সেম সেম প্ল্যান কাজ করছিলি, সেম টু সেম প্ল্যানেই তো কাজটা করছিলি, তাই না? তো এই রানাঘাটে আসার প্ল্যান এটা বহু পুরনো প্ল্যান, যেটাকে তুই এক্সিকিউট করেছিস, ঠিক আছে? কিন্তু আসার পরে তারপরে সেটা কোনো রকমভাবে ভেস্তে যায়, বা সেটার গল্প নিয়ে আসছি। এইবার আমি মারিয়ার প্রসঙ্গে বলবো যে মারিয়া রানাঘাটে যাওয়ার আগে থেকেই আমার সাথে ডিটাচ হতে শুরু করে। সেটা আমি তোমাদেরকে বহু আগে বলেছি আর বহুবার বলেছি। আর রানাঘাটে যাওয়ার পর দিদির কোলে গিয়ে ওঠার পর আমাকে তো বেমালুম ভুলে যায়, যার জন্য আমি কষ্ট পেয়েছি, রাগ করিনি, অভিমানও করিনি, খুব কষ্ট পেয়েছিলাম। আর ডিসাইড করেছিলাম যে ওদের ভিডিও দেখবো না। সেই সময় তোমাদের আশা করছি সবার খেয়াল আছে, সবার মনে আছে যে সেই সময় না আমি মারিয়া না আমি মন্দিরা, কাউকে নিয়ে আমি ভিডিও করছিলাম না, কাউকে নিয়ে না, কারণ আমি ওদের ভিডিওই দেখছিলাম না। খুব কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম, যেটা পাওয়াটা খুব স্বাভাবিক ছিল। যে কষ্টের সময় আমার কাছে আসলি আর আনন্দের দিনে আমাকে ভুলে গেলি, কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক। তারপরে এটা শুনলাম যে আমার কাছ থেকে ধীরে ধীরে ডিটাচ হয়ে গেল, আর আমার নামে নাকি কিছু সত্যি কথা বলেছে, কিছু সত্যি কথা বলেছে। বলছি কি মন্দিরা, ঝেড়ে কাশ। আমি প্রত্যেককে বলছি ঝেড়ে কাশ, কারণ তুই যা জানিস তার থেকে আমি বহুগুণ বেশি কিছু জানি, ঠিক আছে? তুই যা জানিস, যতটুকু জানিস তার থেকে বেশি আর বহু গুণ জানি। আমি তোকে চ্যালেঞ্জ করে গেলাম, তুই যদি পারিস আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেক্সট ভিডিও নিয়ে আয়। আমি তোকে ফুল পারমিশন দিলাম, তোকে আমি ফুল পারমিশন দিলাম, ঠিক আছে? তুই আমার কথা একদম ভাববি না, না তুই আমার বিজনেসের কথা ভাবতে হবে তোর, না আমার পার্সোনাল লাইফ নিয়ে তোকে ভাবতে হবে। তোর যা বলার, তোর যা করার তুই করে ফেল, দেন আমি আসবো, তারপর আমি আসবো, ঠিক আছে? মারু কতটুকু কি বলেছে, কতটা সত্যি বলেছে, কতটা মিথ্যে বলেছে, সেটা তো তারপরে গিয়ে প্রুফ হবে, ঠিক আছে? আমার সম্পর্কে মারু কতটা ঠিক বলেছে, কতটা ভুল বলেছে তুই বললে না তারপরে প্রুফ হবে। কারণ তুই আমাকে ভেতরে ভেতরে যে কথাগুলো বলেছিস সেই কথাগুলো তো তুই অন ক্যামেরাতে বলতে নাও পারিস। তো আমার কোন কথার উপরে বেস করে বলতে হবে? অন ক্যামেরা তুই যেই কথাগুলো বলবি সেই কথাগুলোর উপরে বেস করেই আমার নেক্সট ভিডিও করতে হবে। অফ ক্যামেরা তো তুই আমাকে বহুত কিছু বলে বেরিয়েছিস, সেই কথা কি তুই অন ক্যামেরাতে থোড়ি বলেছিস? বলিসনি তো। যদি বলতিস তাহলে বলতিস যে এই যে আমি সুতপাদিকে ফাঁসানোর চেষ্টা করেছিলাম আমরা আমাদের সন্তানকে নিয়ে, সেটা আমরা ঠিক করিনি, সেটা আমরা উচিত করিনি, তাহলে তো এইভাবে বলতিস, তাই না? বলতিস না যে তুই আমাকে ক্ষমা করেছিস। আচ্ছা, তারপরে হ্যাঁ, মারিয়াকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। মারিয়াকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে তোর চ্যানেলে শেরুকে নিয়ে, আমাকে নিয়ে তুই কি করবি জানি না, শেরুকে নিয়ে যে কটা ভিডিও আছে, যে কটা শর্ট ভিডিও আছে, যে কটা ভিডিও আছে, সব কটা তুই হটিয়ে দে। তোকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, শেরুকে নিয়ে তোর চ্যানেলে যে কটা ভিডিও আছে, যে কটা শর্ট ভিডিও আছে, বড় ভিডিও আছে, সব কটা সরিয়ে দে। ইনক্লুডিং তোর ফেসবুকে এখনো পর্যন্ত কাভার পেজে শেরুকে নিয়ে যেই ছবিটা রয়েছে সেটা হটিয়ে দে, প্লিজ হটিয়ে দে, প্লিজ হটিয়ে দে। ওই বাচ্চাটা আমার কাছে কি আমি জানি, যারা যারা বোঝার তারা বোঝে। তুই না চাইতেই সন্তান পেয়ে গেছিস ভগবানের কাছে, ভগবানের অশেষ দয়া। আমি চেয়ে চেয়ে মাথা কুটে মরে গেছি, আমি পাইনি। আমার কাছে শেরুই আমার বাচ্চা। সেই বাচ্চাটাকে নিয়ে তোরা এত নোংরা নোংরা মন্তব্য করেছিস, সরিয়ে দে। আমার বাচ্চাটাকে তোরা রাখবি না, তোদের ভিডিওতে আমি যেন দেখতে না পাই, এটা অন্তর থেকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে? রাখবি না। মারিয়া তুই বলেছিলিস, অনুপম তুই বলেছিলিস, তোরা দুজনেই বলেছিলিস শেরু আমাদেরকে খুব ভালোবাসে,
তোমরা আমাদের কাছে রেখে তারপরে যেও। কাশ্মীর যাওয়ার প্ল্যান ছিল 10-11 দিনের জন্য, আর ওদের এই ঘর ছেড়ে রানাঘাটে আসার অনেক আগে থেকেই এই প্ল্যানটা ছিল, সেটা মারিয়া ভালো মতন জানে। প্রত্যেকে চায়, প্রত্যেকটা কেয়ারিং বাবা মা চায় যে তার সন্তানকে এমন কারোর হাতে নিজেদের অ্যাবসেন্সে এমন কারোর কাছে দিয়ে যেতে যেখানে কিনা সন্তানটা ভালো থাকবে। এটাকে আমি খুব অপরাধ করেছিলাম, খুব বেশি অপরাধ করে ফেলেছিলাম। আমি দেখেছিলাম মারিয়াকে সামনে পেলে শেরু আমাকে পর্যন্ত ভুলে যায়, ওর কোল ছাড়ে না। ঠিক তেমনি অনুপম যখন আমাদের বাড়িতে আসে মারিয়াকে ছেড়ে অনুপমের কাছে, মারিয়া বলুক না, মারিয়াও বলেছিল যে সত্যি আমাকে ছেড়ে অনুপমের কাছে যাচ্ছে, আমার হিংসা হচ্ছে। সেখানটায় আমি এইটুকুই চেয়েছিলাম যে আমার বাচ্চাটা এমন কারোর কাছে থাকুক যেখানটায় আমি নিশ্চিন্ত থাকবো যে না, ও ভালো থাকবে, ওদের কাছে ভালো থাকবে। কারণ আমার বাদ দিয়ে, আমার বরের বাদ দিয়ে যদি কারোর হাতে নেক্সট খেতে দেখেছি সেটা হচ্ছে মারিয়া। আমি এইটুকু কারণের জন্য যে আমার বাচ্চাটা খেয়ে পড়ে থাকবে। আমরা কোথাও ঘুরতে যাই না, কোথাও ঘুরতে যাই না একমাত্র ওই বাচ্চাটার দিকে তাকিয়ে। আমি স্পেশালি মন্দিরের মতন অত স্ট্রং মানুষ নই যেভাবে জনিকে রেখে দিয়ে চলে যায়, আমি পারি না। আর জনি ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে, আমি পারি না, আমার শেরু ওইভাবে অভ্যস্ত নয়। আমার শেরু ওইভাবে অভ্যস্ত নয়, সেই কারণের জন্য আমি ওইটা ভাবতেই পারিনি যে কোনো ক্রেজে রেখে যাব, ঠিক আছে। আর মিঠুদির কাছে তখন রাখতে পারতাম না, কারণ ছেলেগুলো বড় হয়ে গেছে, ওদের পড়াশোনা থাকে, ওরা সবসময় বাড়িতে থাকে না। আর মিঠুদি পঞ্চায়েতের কাজের সাথে যুক্ত, সবসময় তাকে বাইরে বাইরে কাটাতে হয়। তো মারিয়া তো ঘরেই থাকবে, তার জন্য আমি মারিয়াকে বলেছিলাম। আর মিঠুদির কাছে অত সুন্দর করে খায়ও না, মিঠুদি নিজে বলেছে, মিঠুদি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছে। এটা না হলে ওটা, মিঠুদি দুটো রুটি করে দেবা, মিঠুদি দুটো রুটি করে খাইয়েছে। মিঠুদি কখনো আমার শেরুকে কুকুরটা জ্বালাচ্ছে, কুকুরটা ঝামেলা করবে, কুকুরটাকে নিয়ে থাকবো, এত দিনে এতবার রেখেছে, মিঠুদি আজ পর্যন্ত কোনোদিনও বলেনি, কখনো বলেনি। এই হচ্ছে ফারাক। তো যখন শুনেছি তখন খুব কষ্ট হয়েছে। এই কথাটা আমি যখন অফ ক্যামেরাতেও শুনেছি তখন আমার খুব কষ্ট হয়েছে, যে যেই অনুপম এসে বলে গেল যে তুমি চিন্তা করো না সুতপাদি, মারিয়া যেই শাড়িটা পরে বিয়ের পরে প্রথম ভিডিও বানায়, রানাঘাটে যাওয়ার পর প্রথম ভিডিও বানায়, ওই শাড়িটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। ওই শাড়িটা পরে রেজিস্ট্রি করেছিল, ওই শাড়িটা আমি আবার নিয়ে এসেছিলাম। সেই শাড়িটা যখন অনুপম নিতে আসলো তখন একা এসছিল, মারিয়াকে আনিনি। যাই হোক, সেটা ওদের পার্সোনাল বিষয়। আমি বলেছিলাম যে দিন এগিয়ে আসছে যাওয়ার, তাহলে কি তোমরা কি রাখতে পারবে? তখন বললো আমি খুব চেষ্টা করব, কারণ শেরু তো আমাদের কাছে খুব ভালো থাকে, শেরু আমাদেরকে ভালোবাসে। তোমরা ভাবো, এক মুখে আমাকে আমার সন্তানকে নিয়ে এরকম কথা বলছে, আর আরেক দিকে আমার সন্তানকে নিয়ে যেভাবে বলেছে যে দেখো আমরা সংসার করব না কুকুর সামলাবো। তোমরা ভাবো এটা কোনো মানুষ করতে পারে? আমি যদি রাখতে না পারি, আমার যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমি ডাইরেক্ট বলবো সুতপাদি এই কারণ আমি রাখতে পারছি না, বা আমি এখন রাখতে পারবো না, বলে দিলেই মিটে যেত। আমার কাছে একরকম কথা, অন্যদিকে আরেক রকম কথা। এইগুলো শুনে কোন মানুষটা সুস্থ থাকবে, কোন মানুষটা তার মতি স্থির করে রাখতে পারবে? সেই কারণের জন্য আমি মারিয়াকে হাত জোর করে অনুরোধ করছি, তুই আমার শেরুকে তোর আশেপাশে রাখিস না। কারণ তুই যে কি পরিমাণে ভালোবেসেছিলিস সেটা আমার কাছে বহু আগে পরিষ্কার হয়ে গেছে। আজকে আবারও পরিষ্কার হলো, নতুন করে আর একবার চাড়া দিয়ে উঠলো। আর আজকে তোকে আমি রিকোয়েস্ট করছি, তোকে আমি কোনোদিনও রিকোয়েস্ট করিনি তো কোনো কিছুর জন্য, এটা আমি তোকে রিকোয়েস্ট করছি যে তুই পারলে সরিয়ে দে, পারলে না তুই অবশ্যই সরিয়ে দিস, তুই অবশ্যই সরিয়ে দিস। আমার ওই ছেলে তোর সাথে থাকাটা ডিজার্ভ করে না, বুঝতে পারলি তো? যাই হোক, আর সরি, তোদেরকে আমি ফোর্স করেছিলাম, তোরা তো সেরকমটাই প্রুফ করেছিস না, আমি তোদেরকে ফোর্স করেছি। বলতে পারবি আমি তোদেরকে ফোর্স করেছি? বলতে পারবি যে আমি তোদেরকে ফোর্স করেছি? যাই হোক, এরকমভাবে বেশি মানুষের ইমোশনস নিয়ে খেলিস না। ওপরে একজন থাকে, কিন্তু ওপরে একজন আছে, বুঝলি? এইবার যেটা কি না মন্দিরা বলল যে ওরা জানতোই না যে আমার সঙ্গেও যোগাযোগ রেখেছিল, যতদিন না পর্যন্ত আমি ওদেরকে ফোন করছিলাম, আমি মন্দিরাকে যতদিন না ফোন করেছিলাম। আচ্ছা, এটা
কোথার থেকে জানাজানি হলো, যতক্ষণ না পর্যন্ত আমার কাছে বারবার করে টাকা চাচ্ছে। একদিন মাঝে মারিয়ার খুব শরীর খারাপ রানাঘাটে থাকাকালীন, তখন আমি ফোন করেছি, ওরা আমার সঙ্গে যোগাযোগ রাখেনি, আমি ফোন করেছি, তুই ভালো আছিস? তখন আমি ফ্ল্যাটে, তুই ভালো আছিস? অনুপম বলছে তুমি তো তাও খোঁজ নিচ্ছ, বহু মানুষ তো কাছাকাছি থেকেও একবার খোঁজ নেয় না, ঠিক আছে? তখন আমি কোনো কিচ্ছু বলিনি, তো আমি কেন কিছু বলবো, কারণ তোরা আমাকে বাদের খাতায় রেখে দিয়েছিস, আমি তো মন থেকে ভালোবেসেছিলাম। তো এই তো গেল। তারপরে যখন টাকা চাওয়ার বিষয়টা তো লেগেই ছিল, তবে হ্যাঁ আমার টাকা কোনোদিনও মারেনি, আমার টাকা নিয়ে ফেরত দিয়ে দিয়েছে, এটা আমি প্রথমেও বলেছি, এখনও বলছি। লাস্ট যখন টাকা চাইলো তখন আমি ফ্ল্যাটে ঘর মুছছিলাম, তখন ফোন করলো, ফোন করে বলছে, দাঁড়াও তো 1 মিনিট, এইমাত্র খবর আসলো MS ফ্যামিলির মন্দিরা মর্কটের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে, এর থেকে বেশি পতন আর দেখার নেই, আর এর থেকে বেশি পতন কারোর হওয়ার নেই, যা হয় ভালোর জন্যই হয় সবসময়। এই খবরটা নেওয়ার জন্যই একজন আমাকে জানাচ্ছিল, বারবার ফোন করছিল, আমি ধরতে পারছিলাম না, ভিডিও করছিলাম বলে, তাই যাই হোক। এবার ওটা আমার কাছে কোনো বড় বিষয় নয়, কারণ মন্দিরা পারে না এমন কোনো বিষয় নেই যে তার নিজের 14 গোষ্ঠীকে রাস্তায় নামিয়ে আনতে পারে, আবার তাদেরকে আবার নতুন করে মাথায় তুলতে পারে, তো তার পক্ষে সব কিছু পসিবল, সব কিছু। আচ্ছা, এইবার যেটা আমি বলছিলাম, দিকভ্রষ্ট হলে হবে না। হঠাৎ করে আমার কাছে এরকম অনুপম একদিন ফোন করে যে মারিয়া প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছে, কারণ হচ্ছে সব কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন মারিয়াকে ছিঁড়ে খাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে যাচ্ছে, ওর অসুস্থতা আরও বেড়ে যাচ্ছে, একটুখানি ঘুরতে যাব, দীঘা যাব, তোমার কাছে কি 2000 টাকা হবে? তখন আমি বললাম, দেখ আমার তো 15 তারিখে মাসের মায়না দেওয়ার ডেট, মানে ভাড়া দেওয়ার ডেট, তো সেটা দেওয়ার পরে আমার সংসার খরচও আছে, সেটা থাকার পরে, সেটা করার পরে যদি আমার কাছে কিছু থাকে তাহলে আমি তোদেরকে জানাবো। তখন 12 তারিখ ছিল, সে যেদিন ফোন করেছে মেবি 12 তারিখ। তখন আমাকে বললো তুমি কবে জানাতে পারবে? তখন আমি বললাম তাহলে 14, 15, 16 তারিখে আমি হয়তো জানাতে পারবো। বললো তখন তো দেরি হয়ে যাবে, তাই বলে ফোনটা রেখে দিল। এইটা করার পরে আমার যেন মনে হলো যে এটা না বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে তোর বউ ডিপ্রেশনে গেছে, তার ডিপ্রেশন কাটানোর জন্য তুই কারোর কাছে টাকা ধার চাইতে পারিস, যে টাকা ধার করে ঘুরতে নিয়ে যাব? ডিপ্রেশনের জন্য ঘুরতে যাওয়া, তার জন্য অন্যের কাছে টাকা ধার চাওয়া, এটা আমার কাছে অনেক বেশি বাড়াবাড়ি বলে মনে হয়েছিল। আর তখন আমি মন্দিরাকে ফোন করি, মন্দিরাকে ফোন করে তখন বিষয়টা জানতে চাই। তখন ও গড়গড় করে বলল যে হ্যাঁ ওরা এরকম টাকা চেয়েছে, ওদের কাছে অনেকবার করে টাকা চেয়েছে, হ্যানা ত্যানা অনেক কিছু, ঠিক আছে। এর মাঝে মারিয়ার মা মধু আন্টি আমাকে বহুবার ফোন করেছে, ফোন করে নিয়ে একটাই কথা, কনফারেন্সে মারিয়াকে নিয়ে কনফারেন্সে, মানে মারিয়াই কনফারেন্স করেছে, তখন একটা কথাই বলেছে যে সুতপা আমার মেয়েটাকে কি মেরে ফেলবে এরা? এমন কি দোষ করেছে আমার মেয়েটা যে আমার মেয়েটাকে কি এরা মেরেই ফেলবে? এরকমভাবে আমাকে বলছিল। তো তারপরে আমি সব কিছু শুনলাম যে ওরা এরকমভাবে টাকা চায়, বাইক খারাপ হলে টাকা চায়, এটা হলে টাকা চায়, ওটা হলে টাকা চায়, এরকমভাবে প্রায় সবার কাছেই টাকা চেয়ে বেড়ায়। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে আমার কাছে এই খবরগুলো আসতে থাকে যে মারিয়া আর অনুপম আমাকে নিয়েও ওই পক্ষে প্রচুর খিল্লি উড়িয়েছে। আমি ধীরে ধীরে কন্ট্যাক্ট কমিয়ে দিতে থাকি মারু আর অনুপমের সাথে। আর তখন ওদের মারিয়া আর অনুপমের ওয়ান অ্যান্ড অনলি ভরসা জায়গা ছিলাম আমি, কারণ সবার কাছ থেকেই তখন মানে জবাব পেয়ে গেছে, ঠিক আছে। ওরা যেটা আমার সাথে করেছে ঠিক সেই জবাবটা ওরা সবার কাছ থেকে পেয়ে গেছে। পাওয়ার পরে তারপরে যখন আমার সাপোর্টটা পেয়েছে, এবার আমাকে আঁকড়ে ধরেছে যে এবার সুতোপাদি আমাদের হয়ে ভিডিও করবে, সব কিছু তার মুখে বলে দেওয়া লাগে না। তারপরে যখন আমি মন্দিরের কাছে সবটা শুনলাম, শুনে নিয়ে আমি ওদেরকে ইগনোর করা শুরু করলাম, তখন কিন্তু মারিয়া বুঝতে পেরে গেছিলো। তখন আমাকে 3-4 বার রাত্রের থেকে ফোন করছে, আমি ধরিনি। সকালবেলা গিয়ে দুপুরবেলা গিয়ে আমি ফোন ধরেছি, বলছে এতবার করে ফোন করছি তুমি ফোনটা কেন ধরছো না? তখনও পর্যন্ত আমার কাছে প্রুফগুলো আসেনি। প্রুফগুলো যখন আসলো তখন আমি ডাইরেক্ট প্রুফগুলো সেন্ড করে দিই, যেটা কিনা দেবশ্রীদি বলছিল এইবার প্রুফগুলো সেন্ড করে দিতে। এইবারের প্রুফটা পুরো গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে দেবশ্রীদি, পুরো গ্রুপের মধ্যে আবদ্ধ রয়েছে, আমাকে নতুন করে রিসেন্ড করতে হবে না, ঠিক আছে। এরা সবাই জানে সবটা, যে এরা আমার সাথে কী করেছে। তারপরে মারিয়ার এই বিষয়টা আমি ওখানটাতেই ক্লোজ করে দিই। যখন আমি জানতে পারলাম যে আমাকে নিয়ে নোংরা মন্তব্য করেছে অনুপম, তখন আমি ওই বিষয়টা ওদের সাথে তৎক্ষণাৎ কথা বলে আমি কিন্তু মিটিয়ে দিয়েছি। হ্যাঁ, মারিয়া বলেছে, অনেকবার বলেছে যে ওদের সঙ্গে সায় দেওয়াটা আমাদের উচিত হয়নি, ওরা আমাদেরকে কিভাবে খোঁচাচ্ছিল। তখন আমি এটাই বলেছিলাম, তোরা কি ওদের উপরে এতটাই ডিপেন্ডেন্ট ছিলি
মারিয়া অনুপমকে এটাই বলেছিলাম, তোরা কি ওদের উপর এতটাই ডিপেন্ডেন্ট ছিলি যে আমাকে, আমার যে সাহায্য করেছি, আমি যে তোদের সাথে এতভাবে যুক্ত ছিলাম সেটাকে বেমালুম ভুলে গিয়ে আমাকে নিয়ে এত নোংরা নোংরা আলোচনায় তোরা সামিল হয়েছিস? তোরা তো দিব্য সেই জায়গাটা থেকে স্কিপ করে যেতে পারতি। মারিয়া বলেছে যে ওটাই আমাদের ভুল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত অনুপম কোনোদিনও বলেনি আমাকে, যে কিনা এত নোংরা নোংরা মন্তব্য করেছে। আজ পর্যন্ত অনুপম কোনোদিনও আমার কাছে গিল্টি স্বীকার করেনি যে ও আমার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, কোনোদিনও স্বীকার করেনি। বুঝতে পেরেছো? তো এই কথাগুলো যখন সামনে আসে তখন এটাও আমি বলি যে তুইও তো আমাকে খা মা বলেছিস মন্দিরাকে। তখন বললো হ্যাঁ আমি বুঝতে পারিনি, আসলে আমার তখন মাথা গরম হয়ে গিয়েছিল, যেহেতু তুই আর মারিয়া মিলে গেছিলিস হচ্ছে দীঘাতে, তখন আমার খুব একটা হিংসা হচ্ছিল। এটাই হচ্ছে তোর সাথে আমার ফারাক মন্দিরা, এটাই হচ্ছে তোর সাথে আমার ফারাক। তুই সব কিছু নিজের গ্রিপে রাখতে চাস, আর আমি বিশ্বাস না হলে মারিয়াকে জিজ্ঞাসা করিস যে কতবার বলেছি যে আমাদের সাথে মন্দিরা থাকলে ভালো হতো, আমাদের সাথে মন্দিরা থাকলে ভালো হতো। এটাই তোর সাথে আমার তফাৎ, পার্থক্য, বুঝলি? এটাই পার্থক্য, যেটা কিনা সারা জীবন রয়ে যাবে, আমৃত্যু থেকে যাবে তোর সাথে আমার ফারাক। তো এবার আসি ব্যবসা নিয়ে। ব্যবসা নিয়ে ইনসিকিওর যে কতখানি সেটা তো তোমাদের সামনে পুরো প্রকাশ্যে ফুটেই উঠেছে। যতই মুখে বলুক যে ব্যবসা নিয়েও ইনসিকিওর নয়, আসলে ওর ইনসিকিউরিটিটা ওর হাজব্যান্ডকে নিয়ে, মন্দিরার হাজব্যান্ডকে নিয়েই ওর ইনসিকিউরিটিটা। কেন বলো? কারণ ও জানে যে এই যে ব্যবসাটা চলছে সেটা 70% না 80% মন্দিরার জিম্মায়। লাইভ করা থেকে শুরু করে মাল আনতে যাওয়া, পছন্দ করা, অ্যাড্রেস নেওয়া, বুকিং করা, সমস্তটাই মন্দিরা করে। আর সে বাদবাকিটুকু কতটুকু কে করে? বাদবাকিটুকু সোমনাথ করে। সেটা কি? মন্দিরাকে জাস্ট বাইকে করে নিয়ে যাওয়া, মালগুলো অ্যাড্রেসটা লেখা, প্যাকিং করা। কারণ যে ডেলিভারি নিতে আসে, বাড়িতেই মাল নিতে আসে, সোমনাথকে বাড়ির বাইরে যেতেই হয় না। তাই সেখানে যদি কম্পিটিশন বেড়ে যায় তাহলে সোমনাথের মাথায় এফেক্ট পড়বে, যে 20% এফোর্ট এই ব্যবসাটার পেছনে সোমনাথ দিচ্ছিল সেইটুকুও দেওয়া বন্ধ করে দেবে, সেইটুকুও দেওয়া বন্ধ করে দেবে। এই কারণেই মন্দিরা বারবার ইনসিকিওর হয়ে পড়ে নাইটির বিজনেসটা করার জন্য বা এই গার্মেন্টসের বিজনেস করার জন্য। বুঝতে পেরেছো? এই গেল মারুর পর্ব, এই পর্যন্ত থাকলো মারিয়ার পর্ব। এইবার পরের যে পর্বটা আসবে সেখানেও মারিয়া ইনক্লুড থাকবে, কারণ আমি বেইমানি করেছি মারিয়ার বাড়িতে গিয়ে। এটা নিয়ে তো ধারাবাহিকতা বাকি, বিশ্বাসঘাতক, বেইমান, সব কিছুর কাচ্চা চিঠা খোলা বাকি এখনও। শুরু করেছিস তুই, আমিও বহাল রাখি, শেষ কে করে সেটা দেখা যাক। কারণ এখন দেখছি যার নামেই তুই কেস করিস তারই পা চাটতে চলে যাস। এই যে ঠিক এখন গেছিস, খবর পেলাম মর্কটের লাইভে গিয়ে তুই কমেন্ট করছিস, এই হচ্ছে তোর বর্তমান স্টেটাস। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি যখনই বুঝতে পারবো তখনই আমি সেই বিষয়ে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট স্টেপ নেব। সেটা যত দূর যাবে যাবে। আমি কারোর কাছে পারমিশন নিতে বাধ্য নই, আমি কারোর মত মতন চলতে বাধ্য নই। ঠিক আছে? যতটুকু হয়েছিল ততটুকু ভালোবাসার তাগিদে হয়েছিল। আর এই যে বললো না যে আমি চিরবিরিয়ে উঠেছি, অনেক কিছু বলেছে, আমি চিরবিরিয়ে উঠেছি নাকি ও ভিডিওতে আমাকে দেখাবে না তাই, আমাদেরকে দেখাবে না তাই। আসছি, সব কিছু একবারে বলে দিলে না তোমাদের পুরোটা দেখাটা সম্ভব হবে, না আমারও বলাটা পুরো সম্ভব হবে গুছিয়ে গাছিয়ে। এখনও তো অনেক খেলা বাকি, তাই না বলো? সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বলবো না তোমরা আমার কথা বিশ্বাস করো, আমার যতটুকু বলার আমি বলে দিয়ে গেলাম। কিছু কথা তোমাদের চোখের সম্মুখে ঘটেছে, যেমনটা কিনা আমি বললাম যে এই যে ক্ষমা করার বিষয়টা বললো, হ্যানা ত্যানা, এই সমস্ত নিয়ে আরও অনেক কিছু তোমাদের চোখের সামনে রয়েছে। কিছু কথা হয়তো ভেতরের কথা, ব্যাস, আর কিছুই না। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।